যুক্তরাষ্ট্র সহায়তা কমালেও ইউক্রেনের পাশে থাকবে ইউরোপ। রুশ হামলার ৩ বছর পূর্তিতে কিয়েভ সফরে বিভিন্ন দেশের নেতা। শিগগিরই সংঘাত বন্ধের আশা ট্রাম্প ম্যাকোর। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি বিমান হামলা। হামাসের বিরুদ্ধে রকেট নিক্ষেপের অভিযোগ। পশ্চিম তীরেও আগ্রাসন অব্যাহত। ইরানের তেল রপ্তানি শূন্যের কোটায় নামিয়ে আনতে কঠোর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের। ৩০টি কোম্পানির ওপর অবরোধ আরোপ। এবং মার্কিন বলয় থেকে জার্মানির বের হওয়ার এখনই উপযুক্ত সময়। পার্লামেন্ট নির্বাচনে বিজয়ের পর সম্ভাব্য চ্যান্সেলর ফ্রিডরিশ ইউরোপকে শক্তিশালী করার প্রতিশ্রুতি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। যুক্তরাষ্ট্রের সহায়তা কমে গেলেও ইউরোপের নেতারা ইউক্রেনের সহায়তায় কাজ করবে। ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের তৃতীয় বার্ষিকীতে ইউরোপ ও কানাডার নেতাদের কিয়েভে এক বৈঠকে এমনটাই উঠে এসেছে। বিশ্লেষকরা বলছেন, এই সম্মেলনের মধ্য দিয়ে সামরিক ও আর্থিক সহায়তার জন্য বেশ কয়েকটি প্যাকেজ পেতে চলেছে কিয়েভ, যার বেশিরভাগই দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, স্পেন ও কানাডা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর তৃতীয় বার্ষিকীতে এসে ইউরোপ ও কানাডার নেতাদের কিয়েভে এক হওয়া একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল। স্থানীয় সময় সোমবার কিয়েভে অনুষ্ঠিত হওয়া বৈঠকে ইউক্রেনের প্রতি আন্তর্জাতিক সমর্থন বাড়ানোর জন্য প্রতিশ্রুতি দেয়া হয়। এই সম্মেলনে ইউক্রেনের জন্য একটি সামরিক ও আর্থিক সহায়তার বড় প্যাকেজের ইঙ্গিত দেয়, যা ইউরোপীয় ইউনিয়ন, স্পেন এবং কানাডা থেকে আসছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার $5 বিলিয়ন সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের কথাও বলেন তিনি। ইউরোপীয় ইউনিয়ন অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহ করার কথাও জানায়, যা $20 বিলিয়ন বেশি হতে পারে। স্পেন অতিরিক্ত $1 বিলিয়ন সহায়তা 2025 সালের জন্য ঘোষণা করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই সহায়তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন। বলেন, ইউক্রেনের বন্ধুর সংখ্যা আগের চেয়ে অনেক বেড়ে গেছে। এটি ইউক্রেনের জাতীয় মর্যাদা এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় সমর্থনের চিত্র তুলে ধরে। অন্যদিকে ফ্রান্সের মার্সেইলে রাশিয়ান কনসুলেটে হামলা নিয়ে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। রাশিয়া তদন্তের দাবি করেছে এই ঘটনা ইউরোপের মধ্যে আরও কূটনৈতিক জটিলতা সৃষ্টি করেছে। তবে মার্কিন প্রতিনিধিরা এই সম্মেলনে উপস্থিত ছিলেন না। ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেন বিরোধী মনোভাব এবং রাশিয়ার প্রতি নমনীয় নীতির কারণে মার্কিন প্রতিনিধিরা এই সম্মেলনে উপস্থিত ছিলেন না। তবে ইউক্রেনের প্রতি আন্তর্জাতিক সমর্থন জোরদার করার জন্য এই সম্মেলনটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। নাদিম মারজান, সময় সংবাদ। শিগগিরই বন্ধ হবে রাশিয়া ইউক্রেন সংঘাত। হোয়াইট হাউসে ট্রাম্প ম্যাকোর বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে একথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় ইউক্রেনের যুদ্ধ বন্ধে ওয়াশিংটন, প্যারিসের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন দুই নেতা। ট্রাম্প আরও বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে ইউরোপীয় শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাবে সম্মত হবেন। এ সময় ফরাসি প্রেসিডেন্ট ম্যাকো বলেন, ইউক্রেনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ইউরোপ। এভাবেই করমর্দন আর হাসি তামাশায় জমে ওঠে বিশ্বের দুই প্রভাবশালী দেশের নেতার বৈঠক। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এ সময় দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়নে জোরদারের পাশাপাশি তাদের আলোচ্য বিষয় ছিল রাশিয়া ইউক্রেন সংঘাত। এদিন ট্রাম্প ম্যাকোর রুদ্ধদ্বার বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জানান, খুব শিগগিরই বন্ধ হবে রাশিয়া ইউক্রেন সংঘাত। আরও বলেন, ইউক্রেনে ইউরোপীয় শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাবে সম্মত হবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ট্রাম্প যুদ্ধবিরতি এবং দীর্ঘস্থায়ী শান্তি অর্জনের জরুরি প্রয়োজনীয়তার উপরও জোর দেন। বলেন, তার প্রশাসন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সরাসরি আলোচনা করেছে, যা আগের প্রশাসন থাকতে কখনোই সম্ভব হতো না। এ সময় ইউক্রেনে দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইউরোপকে আরও বড় ভূমিকা নিতে হবে বলেও জানান তিনি। এ সময় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, ইউক্রেনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ইউরোপ। বলেন, তারা একটি দৃঢ় এবং দীর্ঘস্থায়ী শান্তির জন্য এক হয়ে কাজ করতে চান এবং ইউরোপের ভূমিকায় আরও শক্তিশালী অংশীদার হতে প্রস্তুত। ম্যাক্রো ইউক্রেনে নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইউরোপের প্রস্তুতির কথাও জানান। এছাড়া শান্তিরক্ষী বাহিনী সম্মত হলে তারা যুদ্ধে সরাসরি অংশ নেবে না বলেও জানান এই নেতা।
ইউরোপের ভূমিকা বাড়ানোর প্রস্তাব এবং নিরাপত্তা নিশ্চিত সংক্রান্ত আলোচনা প্রমাণ করে যে আন্তর্জাতিক সম্প্রদায় ইউক্রেনের জন্য একটি দীর্ঘমেয়াদী সমাধান খুঁজছে, তবে সেজন্য যুক্তরাষ্ট্রের সমর্থন অপরিহার্য বলেও মনে করছেন অনেকে। নাদিম মারজান, সময় সংবাদ। যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে গাজায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় সোমবার উপত্যকাটির রকেট উৎক্ষেপণ কেন্দ্রে এ হামলা চালানোর দাবি করে তেল আবিব। তারা জানায় এই স্থাপনা থেকে 2টি রকেট নিক্ষেপের পরই এ হামলা চালানো হয়। এদিকে বিশ্ব খাদ্য সংস্থা সোমবার জানায় যুদ্ধবিরতির কারণে গাজায় খাদ্য সরবরাহের পরিমাণ দ্বিগুণ করা সম্ভব হয়েছে। অন্যদিকে যুদ্ধবিরতি চুক্তির মধ্যেই পশ্চিম তীরে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। দীর্ঘ ইসরায়েলি আগ্রাসনের পর গাজায় যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হলেও তা নিয়ে নানা নাটকীয়তা করছে নেতানিয়াহু প্রশাসন। চলমান যুদ্ধবিরতির মধ্যেও এবার উপত্যকাটিতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজা থেকে একটি রকেট উৎক্ষেপণ শনাক্তের দাবি করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এরপরে তারা সেই উৎক্ষেপণ স্থাপনা ও আশপাশের একটি অতিরিক্ত স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে জানায়। এদিকে বিশ্ব খাদ্য সহায়তা সংস্থা WFP সোমবার ঘোষণা করে জানায় গাজার যুদ্ধবিরতি খাদ্য সরবরাহের পরিমাণ দ্বিগুণ বাড়াতে সক্ষম হয়েছে। তারা 10 লাখ মানুষের মধ্যে পূর্ণ খাদ্য সহায়তা, গরম খাবার, তাজা রুটি এবং নগদ সহায়তা বিতরণ করেছে। 30,000 মেট্রিক টন খাদ্য গাজায় প্রবেশ করেছে বলেও জানায় সংস্থাটি। এছাড়াও 25টি বেকারি পুনরায় চালু এবং দিনে 1.5 লাখ রুটি বানাচ্ছে তারা। 70,000 টন খাদ্য গাজার বাইরে প্রস্তুত রয়েছে এবং 2025 সালের শেষে 15 লাখ পরিবারকে সহায়তা দেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে জানায় সংস্থাটি। তবে পশ্চিম তীরে 1.4 মিলিয়ন মানুষকে সহায়তা করতে $254 মিলিয়ন প্রয়োজন বলে জানায় WFP। অন্যদিকে যুদ্ধবিরতি চুক্তির মধ্যেই পশ্চিম তীরে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন উত্তরে সহিংসতা বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছে। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধের পর থেকে ইসরায়েলি সেনা বা বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত 900 ফিলিস্তিনি নিহত হয়েছে এ অঞ্চলে। নাদিম মারজান, সময় সংবাদ। এবার ইরানের তেল রফতানিতে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র। দেশটির ট্যাঙ্কার অপারেটর এবং শিপিং কোম্পানি সহ মোট 30টি কোম্পানির ওপর এই অবরোধ আরোপ করা হয়েছে। ইরানের তেল রফতানি শূন্যের কোটায় নামিয়ে আনার অংশ হিসেবে ট্রাম্প প্রশাসনের এই উদ্যোগ বলে জানা গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইরানের বিশাল তেল ক্ষেত্রের ওপর নজর পড়ে যুক্তরাষ্ট্র সহ তৎকালীন পরাশক্তিগুলোর। দেশটির তেল ক্ষেত্রের দখল নিয়ে প্রতিযোগিতার নামে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন নেতৃত্বাধীন ব্লক ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ব্লক শুরু হয় উভয় ব্লকের গোয়েন্দা তৎপরতা। মূলত এরপর থেকেই ইরানের ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। এরই ধারাবাহিকতায় স্থানীয় সময় সোমবার নতুন করে ইরানের তেল ক্ষেত্রের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল ট্রাম্প প্রশাসন। ট্যাঙ্কার অপারেটর, ব্রোকার এবং শিপিং কোম্পানি সহ 30টির বেশি প্রতিষ্ঠানের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মার্কিন অর্থ বিভাগের অভিযোগ, ইরান তার তেল বিক্রি এবং পরিবহনের জন্য একটি গোপন নেটওয়ার্ক ব্যবহার করছে। এই নিষেধাজ্ঞা আরোপের পেছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনার প্রচেষ্টা কাজ করছে বলে অভিযোগ তুলেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। নিষেধাজ্ঞার আওতায় আরও রয়েছে সংযুক্ত আরব আমিরাত, হংকং, ভারত, চীন এবং ইরানের প্রতিষ্ঠান। এছাড়া ইরানের মূল তেল টার্মিনালগুলো তদারকি প্রতিষ্ঠান ন্যাশনাল ইরানি অয়েল কোম্পানি এবং ইরানি অয়েল টার্মিনালস কোম্পানির উপর অবরোধ আরোপ করা হয়। যুক্তরাষ্ট্রের একের পর এক নিষেধাজ্ঞার পরও পুরোপুরি বন্ধ হয়নি ইরানের তেল রপ্তানি। চলতি মাসেই কেবল চীনেই প্রতিদিন গড়ে 1.74 মিলিয়ন ব্যারেল জ্বালানি তেল রপ্তানি করেছে ইরান। গত জানুয়ারির তুলনায় যা 86% বেশি। নাদিম মারজান, সময় সংবাদ। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। স্থানীয় সময় সোমবার পেন্টাগনে সৌদি প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানকে স্বাগত জানান তিনি। এ সময় ওয়াশিংটন রিয়াদের অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান হেগসেথ। এছাড়া ইউক্রেন ইস্যুতে রুশ ও মার্কিন বৈঠকের আয়োজন করায় সৌদি আরবকে ধন্যবাদও জানান তিনি। প্রিন্স খালিদ বিন সালমান বলেন, সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক দীর্ঘদিনের এবং তা বর্তমানে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং একসঙ্গে গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এ সময় দুই দেশের প্রতিনিধিরাও তাদের সঙ্গে যোগ দেন। President Trump's top priorities, which is bringing peace to the war in Ukraine.
নির্বাচিত হওয়ার পরপরই জার্মানির অভ্যন্তরীণ নানা বিষয়ে হস্তক্ষেপের কারণে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেছেন জার্মানির সম্ভাব্য নতুন চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ। নিজ দলের সমর্থকদের উদ্দেশ্যে দেয়া এক বক্তব্যে তিনি জার্মানি সহ গোটা ইউরোপকেই শক্তিশালী করে গড়ে তোলার আহ্বান জানান। জার্মানি থেকে আরও জানাচ্ছেন বিটু বড়ুয়া। যুক্তরাষ্ট্রের বলয় থেকে জার্মানির বের হওয়ার এখনই উপযুক্ত সময়, এমনটাই মনে করছেন জার্মানির সম্ভাব্য চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ। একই সঙ্গে তার বিজয়ী দল সিডিইউ ও সিএসইউ সরকার গঠন করলে যুক্তরাষ্ট্রের আধিপত্য থেকে বের হয়ে একটি শক্তিশালী জার্মানি সহ ইউরোপীয় ইউনিয়ন গড়ার বিষয়ে তার বক্তব্য স্পষ্ট করেন। বিজয়োত্তর বক্তব্যে তিনি বলেন, জার্মানির পার্লামেন্ট নির্বাচন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অযাচিত মন্তব্য ছিল সত্যিই অগ্রহণযোগ্য। নির্বাচনী প্রচারণায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপগুলো ছিল অনধিকার চর্চার শামিল। বক্তব্যে জার্মানির সম্ভাব্য চ্যান্সেলর আরো বলেন, এখন থেকে ইইউকে আরো শক্তিশালী করে গড়ে তুলতে হবে, সেটা সবার ঐক্য ছাড়া অসম্ভব। একই সঙ্গে সামরিক জোট ন্যাটোর প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি রাশিয়া ও ইউক্রেনের চলমান যুদ্ধের পরিসমাপ্তি টানতে সম্ভাব্য সবকিছু করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন বলেও জানান মের্জ। এদিকে কোনোদিনও মন্ত্রিত্ব না করা মের্জ চ্যান্সেলর হিসেবে কেমন করবেন তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে বিস্তর আলোচনা। তাই আপাতত জোট গঠন নিয়ে সময় দিতে চান ফ্রিডরিশ মের্জ। নির্বাচন শেষে জার্মানির নতুন চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জের অধীনে আসবে নতুন সরকার। তবে সে সরকারকে ভূ রাজনৈতিক সমস্যা, অর্থনীতি, অভিবাসন সংকট, রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান, একই সাথে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের নতুন মানদণ্ড নির্ধারণ সহ নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, এমনটাই মনে করছেন অনেকেই। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। জাতীয় শহীদ সেনা দিবসে আজ রাজধানীর বনানীতে সামরিক বাহিনী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতির প্রতিনিধি, প্রধান উপদেষ্টার প্রতিনিধি, স্বরাষ্ট্র উপদেষ্টা, 3 বাহিনী প্রধান, বিজিবি মহাপরিচালক সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি। সরাসরি যাচ্ছি সেখানে। এই মুহূর্তে 3 বাহিনী প্রধান সামরিক বাহিনী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন এবং এর আগে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তার সামরিক সচিব, রাষ্ট্রপতির পক্ষ থেকে তাদের সামরিক সচিব, পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এছাড়া আমরা কিছুক্ষণের মধ্যে পিলখানা হত্যাকাণ্ডের 6 জন শহীদের নিকটাত্মীয়রা এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। আমরা লক্ষ্য করেছি আজকে সকাল থেকেই বনানী সামরিক বাহিনী কবরস্থানের আশেপাশে সেনা কর্মকর্তাদের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। পাশাপাশি পিলখানা হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছিলেন তাদের যারা আত্মীয় স্বজন আছেন তারাও শ্রদ্ধা ভরে তাদের স্বজনকে আজকে স্মরণ করছেন। তিন বাহিনী প্রধানের এখানে পুষ্পস্তবক অর্পণের পর এখানে বিজিবি মহাপরিচালক সহ রাষ্ট্রের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছেন তারা এখানে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং এরপরই পিলখানা হত্যাকাণ্ডে যারা নিহত হয়েছিলেন তাদের স্বজনরা এখানে আসবেন এবং আমরা লক্ষ্য করেছি যারা এখানে স্বজনরা রয়েছে তাদের মধ্যে আবেগঘন পরিবেশ বিরাজ করছে এবং তারা বারবারই বলছিলেন, তাদের সঙ্গে আমাদের একবার কথা হয়েছে এবং তারা বলেছেন যে এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি যারা জড়িত ছিলেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। পাশাপাশি আমরা এখন লক্ষ্য করছি যে 3 বাহিনী প্রধান এই মুহূর্তে এবারে শ্রদ্ধা জানাচ্ছেন। জননিরাপত্তা বিভাগ এই মুহূর্তে সিনিয়র সচিব জননিরাপত্তা বিভাগের একই সাথে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন এবং তার সঙ্গে থাকবেন বিজিবি মহাপরিচালক, দুজনেই একসঙ্গেই ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। 2009 সালের আজকের এই দিন অর্থাৎ 25 ফেব্রুয়ারি এবং 26 ফেব্রুয়ারি পিলখানায় ভয়াবহ হত্যাকাণ্ড ঘটে এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু
আজকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করা হয় 25 ফেব্রুয়ারিকে। আমরা এখন লক্ষ্য করছি বিজিবির পক্ষ থেকে এবং জননিরাপত্তা বিভাগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো। বারবারই আমরা নিকটাত্মীয়দের সঙ্গে কথা বলেছি, আজকে সকালে কয়েকজনের সঙ্গেই কথা হয়েছে। তারা বারবারই যেটা বলছেন যে দৃষ্টান্তমূলক শাস্তি যতদিন না পর্যন্ত নিশ্চিত হবে ততদিন পর্যন্ত তাদের যে মনে আক্ষেপ, সেই আক্ষেপ কিন্তু হবে না। আজকে শুধুমাত্র এখানে পুষ্পস্তবক অর্পণ রয়েছে তা নয়, 2009 সালে পিলখানায় সংগঠিত নির্মম শাহাদাত বরণকারী শহীদ অফিসারদের স্মরণে অন্তর্বর্তীকালীন সরকারের একাধিক উপদেষ্টা এবং 3 বাহিনী প্রধান সহ একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের উপস্থিতিতে একটি বিশেষ অনুষ্ঠান কিন্তু মহাখালীর রাওয়া কনভেনশন হলের হেলমেট হলে রয়েছে, যেটা আজকে ঠিক বেলা 10:30টায় শুরু হওয়ার কথা রয়েছে। আজকে সকালের আনুষ্ঠানিকতা খুব ভোর থেকেই শুরু হয়ে যায় এবং আমরা লক্ষ্য করি যে আজকে সকাল থেকেই অর্থাৎ সকাল 7টা থেকেই এখানে মূলত সেনা কর্মকর্তারা, বিজিবির প্রাক্তন কর্মকর্তারা উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে যদি সবশেষ বলতে চাই, এই মুহূর্তে নিকটাত্মীয়রা ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। এই ছিল রাজধানীর বনানী সামরিক বাহিনী কবরস্থান থেকে আমার কাছে সর্বশেষ। বনানী সামরিক বাহিনী কবরস্থান থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি। ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের আগ্রাসনের বিরুদ্ধে এক হয়েছে ফিলিপিন্স জাপান। ফিলিপিন্সের রাজধানী ম্যানিলাতে দ্বিপাক্ষিক বৈঠক করেন দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রীরা। আলোচনা করেন অঞ্চলটির নিরাপত্তার বিষয়ে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের সঙ্গে দ্বন্দ্ব ফিলিপিন্স ও জাপান উভয়েরই। অঞ্চলটির পূর্ব ও দক্ষিণ চীন সাগরকে ঘিরে দেশ তিনটির মধ্যে প্রায়ই বিরাজ করে অস্থিতিশীল পরিস্থিতি। এবার অঞ্চলটিতে চীনের আধিপত্য রুখতে এক হওয়ার কথা জানিয়েছে জাপান ও ফিলিপিন্স। স্থানীয় সময় সোমবার ফিলিপিন্সের রাজধানী ম্যানিলাতে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন জাপানের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল নাকাতানি ও ফিলিপিন্সের প্রতিরক্ষা মন্ত্রী গিলবার্টো টিউডোরো। সামরিক বিনিময়, কৌশলগত সংলাপ ও তথ্য আদান প্রদান জোরদারের বিষয়ে একমত হন দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রীরা। আলোচনা করেন অঞ্চলটির নিরাপত্তার বিষয়ে। ইন্দো প্যাসিফিক অঞ্চলের স্থিতিশীলতা রক্ষায় সামরিক অংশীদারিত্ব বাড়াতেও সম্মত হয়েছে দেশ দুইটি। ফিলিপিন্সের সঙ্গে দ্বিপাক্ষিক বন্ধন রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানিয়েছে জাপান। গেল বছর জাপান ও ফিলিপিন্স প্রথমবারের মতো একটি ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে, যা দুই দেশের সেনাদের একে অপরের ভূখণ্ডে মোতায়েনের অনুমতি দেয়। বিশ্লেষকরা বলছেন নতুন এই অংশীদারিত্ব ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তার ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কাকুলি আখতার, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে এবার বড় বিনিয়োগের ঘোষণা দিল অ্যাপল। আগামী 4 বছরে মার্কিন প্রযুক্তি খাতের উন্নয়নে নতুন এআই সার্ভার ও প্রযুক্তি কারখানা তৈরিতে $50,000 কোটি ব্যয় করবে প্রতিষ্ঠানটি। এতে অন্তত 20,000 কর্মীর কর্মসংস্থান হবে বলে দাবি প্রযুক্তিবিদদের। বর্তমানে অ্যাপলের বেশিরভাগ আইফোন তৈরি হয় চীনে, তাইওয়ানের প্রতিষ্ঠান ফক্সকনের মাধ্যমে। কিন্তু যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির কারণে উৎপাদন স্থানান্তরের পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন। এর কয়েকদিনের মধ্যেই মার্কিন প্রযুক্তি উন্নয়নে বড় বিনিয়োগের ঘোষণা আসে অ্যাপলের পক্ষ থেকে। $50,000 কোটি ব্যয় করার কথা জানিয়েছে এই টেক জায়ান্ট। যুক্তরাষ্ট্রের বাইরে উৎপাদন কমিয়ে দেশেই
নতুন প্রযুক্তির অবকাঠামো গড়তে চায় অ্যাপল। আর তা করতেই ইতিহাসের সর্বোচ্চ বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। সর্ববৃহৎ এই প্রকল্পের অংশ হিসেবে আগামী 4 বছরে অ্যারিজোনা, আইওয়া, নেভাডা, নর্থ ক্যারোলাইনা ও ওরেগনে ডেটা সেন্টার সম্প্রসারণ করবে তারা। সেই সঙ্গে এখন যুক্তরাষ্ট্রেই তৈরি হবে উন্নত এআই সার্ভার। সেই লক্ষ্যে টেক্সাসের হিউস্টনে 2026 সালে চালু হবে 2,50,000 বর্গফুটের বিশাল কারখানা। এই বিনিয়োগ পরিকল্পনা যুক্তরাষ্ট্রের উৎপাদন ব্যবস্থাকে শক্তিশালী করবে বলে মত বিশেষজ্ঞদের। প্রযুক্তিবিদদের দাবি, প্রকল্প বাস্তবায়ন হলে তৈরি হবে নতুন কর্মক্ষেত্র। এই বিনিয়োগের ফলে গবেষণা, সিলিকন ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার উন্নয়ন এবং এআই ও মেশিন লার্নিং খাতে 20,000 নতুন কর্মসংস্থান তৈরি হবে বলে আশা তাদের। আমিরুল ইসলাম আলিফ, সময়ের সংবাদ। দেখছিলাম আমার করা একটি প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ছোট বিমান বিধ্বস্ত হয়ে 2 জন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার অঙ্গরাজ্যটির ট্যারেন্ট কাউন্টিতে বিমান বিধ্বস্তের পর আগুন ধরে যায়। এতে পুরোপুরি ধ্বংস হয়ে যায় বিমানটি। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা না গেলেও এরই মধ্যে তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। আহত 2 জনের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে। শহরের কোলাহল থেকে প্রশান্তি পেতে কুয়েত প্রবাসীরা ছুটির দিনে ছুটে চলেন মরুভূমিতে। কুয়েত সিটি থেকে 100 মাইল দূরে মরুর বুকে কৃষি অঞ্চল ওয়াফরাতে গ্রাম বাংলার দৃশ্য দেখে আনন্দে আত্মহারা প্রবাসীরা। কুয়েত প্রতিনিধি মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। কর্মব্যস্ত প্রবাস জীবনে প্রতিনিয়ত জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য প্রবাসী। এর মধ্যে কুয়েতে আছে প্রায় 3 লাখ বাংলাদেশি। বাংলাদেশের মানুষ কর্মব্যস্তময় শহরে খুঁজে ফেরে খানিকটা প্রশান্তি। দীর্ঘদিন প্রবাসে থাকা প্রবাসীরা মরুর বুকে হঠাৎ সবুজ দেখলেই আনন্দে আত্মহারা হয়ে পড়েন। সুযোগ পেলেই ছুটে যান মরুর বুকে কৃষি অঞ্চল ওফরাতে। খুব সুন্দর, একদম বাংলাদেশের মতো। এখানে অনেক ভেজিটেবল, আমরা তো সবাই পেয়ে খুব খুশি। মনে হয় যে আমরা বাংলাদেশে যেমন গ্রামের বাড়িতে যাই, ঠিক সেই রকম ফিল আমাদের মনের ভিতরে আসতেছে। সিটি থেকে এটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। এখানে অনেক ভালো লাগলো। আমি আমার আব্বুর সাথে আসলাম, অনেক কিছু দেখলাম, কিভাবে প্ল্যান্টসগুলি দেখলাম। কুয়েতের অনেক প্রবাসী বাংলাদেশি তাদের মেধা ও শ্রম দিয়ে ওফরাতে গড়ে তুলেছেন কৃষি খামার, যেখানে আম, কলা, পেঁপে সহ নানান ফল এবং সবজি ফলাচ্ছেন। এতে আত্মতৃপ্তির পাশাপাশি আর্থিকভাবেও লাভবান হচ্ছেন তারা। পেঁপে গাছ আছে, আম গাছ আছে, ও পেয়ারা গাছ আছে, কলা গাছ আছে। এই জিনিস শখের বিষয় করি, আরও শাকসবজি করি, এগুলো শখের বিষয় করি। আরও বাঙালিরা আসে এখানে, দেখে, তারা অনেক আনন্দ পায়। আবার কিছু প্রবাসী সপরিবারেই ওফরাতে বসবাস করছেন। কুয়েত সিটি থেকে কয়েকশো কিলোমিটার দূরে মরু অঞ্চল ওফরাতে বসবাস করা বাংলাদেশিরা ভ্রমণে আসা প্রবাসীদের দেখলেই আড্ডায় মেতে ওঠেন। তেমনি তাদের জীবনধারার চিত্র তুলে ধরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এখানে অনেক ফ্যামিলি আসে ঘোরার জন্য। আমাদের বাগানে আমরাও ঘুরতে আসছি। ভালো জায়গা আছে, ভালো পার্ক আছে, ভালো সেই ঘোরার মতো অনেক জায়গা আছে, আসে তো আমাদের অনেক ভালো লাগে। মরুর দেশে সবুজ দেখে বাংলার স্বাদ গ্রহণ করে প্রবাসীরা কিছুটা সময় ভুলে থাকতে চান দেশে রেখে আসা প্রিয়জনদের। কুয়েতের ওফরা থেকে মঈন সুমন, সময় সংবাদ। নীলনদের বুকে ভাসছে এক বিস্ময়। পানির ওপর চলছে গাড়ি। বিশ্বের নামি দামি সব গাড়ির আদলে তৈরি এ জলযানের নাম জেট কার ক্রোম। মিশরীয় উদ্যোক্তা করিম আমিনের তৈরি গাড়ি সদৃশে জলযান দেশের গণ্ডি পেরিয়ে বিক্রি হচ্ছে বৈশ্বিক বাজারেও। গাড়ির মতো দেখতে, কিন্তু চলছে পানির ওপর। মিশরের স্থানীয় উদ্ভাবন এখন ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র থেকে ইউরোপ পর্যন্ত। কায়রোর নীলনদে গাড়ি সদৃশ এই জলযান চালিয়ে তাক লাগিয়ে দিয়েছেন মিশরীয় উদ্যোক্তা করিম আমিন। জেট কার ক্রোম নামের এই যান এবং তার সমস্ত যন্ত্রাংশ তৈরি হচ্ছে মিশরেই। আমাদের কাছের মানুষরাও বিশ্বাস করতে চায় না যে এই গাড়িগুলো মিশরের তৈরি। সবকিছুই হাতে বানানো, এমনকি কাঁচামালও স্থানীয়ভাবে সংগ্রহ করা। আমাদের কারখানায় প্রায় সবকিছুই আমরা নিজেরাই তৈরি করি। 2019 সালে মাত্র $50,000 বিনিয়োগ করে যাত্রা শুরু করেছিলেন করিম আমিন। উত্তর উপকূলে কয়েকটি গাড়ি বানিয়েই শুরু হয় তার স্বপ্নের প্রকল্প। 6 বছর পর সেই ছোট্ট উদ্যোগই পরিণত হয়েছে বিশাল এক কারখানায়। জেটকারের অধিকাংশ যন্ত্রাংশ স্থানীয়ভাবে তৈরি হলেও ইঞ্জিন আমদানি করা হয় জাপান থেকে।
গ্রাহকদের চাহিদা অনুযায়ী উচ্চ ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন সংযোজন করা হয়। ইঞ্জিনের শক্তিমত্তা থেকে শুরু করে গাড়ির রং ও ডিজাইনও বাছাই করতে পারেন ক্রেতা। আমরা 70টি দেশে গাড়ি রপ্তানি করি। যুক্তরাষ্ট্র, কানাডা, স্পেন, ফ্রান্স, গ্রিস সহ বেশিরভাগ সামুদ্রিক দেশের বাজারেই রয়েছে আমাদের গাড়ি। এমনকি বিশ্বের প্রায় সব দ্বীপেই আমাদের তৈরি গাড়ি পৌঁছে গেছে। গাড়ির মূল্য নির্ভর করে ডিজাইন ও স্পেসিফিকেশনের উপর। তবে গাড়িতে টায়ার লাগানো, সিট বসানো থেকে শুরু করে গাড়ির রং করার সমস্ত কাজ স্থানীয় কারখানাতেই হয়ে থাকে। এক একটি গাড়ি তৈরিতে সময় লাগে প্রায় 20 দিন। দাম পড়তে পারে 20 থেকে 40 হাজার ডলারের মধ্যে। এখন পর্যন্ত প্রায় 950টি গাড়ি তৈরি করেছে করিম আমিনের প্রতিষ্ঠান। এর বড় অংশই বিক্রি হয়েছে বিদেশে। বর্তমানে প্রতিষ্ঠানটির বাজার মূল্য প্রায় $50 লাখ। দেশীয় উদ্ভাবনে বৈশ্বিক সাফল্য পেয়ে গর্বিত করিম আমিন। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। আনন্দ উৎসব আর রঙিন সাজসজ্জায় শুরু হয়েছে ইউরোপের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী উৎসব ভেনিস কার্নিভাল 2025। টানা 18 দিনের এই উৎসবকে ঘিরে লাখ লাখ পর্যটকের ভিড়ে মুখরিত ভাসমান শহর ভেনিস। পর্যটকদের ভিড়ে শহরের বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে বেড়েছে বিক্রি। এতে খুশি প্রবাসী বাংলাদেশিরাও। মাকসুদ রহমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভেনিসে শুরু হয়েছে 2025 সালের ঐতিহ্যবাহী কার্নিভাল উৎসব, যা 14 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে 4 মার্চ পর্যন্ত চলবে। 863 বছরের পুরনো এই উৎসব ইউরোপের সবচেয়ে বড় এবং দীর্ঘকালীন ঐতিহ্যবাহী উৎসব হিসেবে পরিচিত। উৎসবের সময় লাখ লাখ পর্যটক ভেনিসে আসেন, যার ফলে শহরের ব্যবসায়িক পরিবেশে নতুন উৎসাহের সৃষ্টি হয়। বিশেষ করে বাংলাদেশি মালিকানাধীন দোকানগুলোতে মুখোশ, পোশাক, কস্টিউম সহ বিভিন্ন উপকরণের বিক্রি বেড়েছে। এতে খুশি প্রবাসী বাংলাদেশিরা। তারা মনে করেন বাংলাদেশের রেমিটেন্সের উপর এর ইতিবাচক প্রভাব পড়বে। এখন ভেনিসে কার্নিভালের সময় আমাদের ব্যবসা মাশাআল্লাহ সবার ভালো। কার্নিভালকে ঘিরে বিশাল বড় একটি বাংলাদেশিদের একটি ব্যবসায়িক যে প্রস্তুতি থাকে, সেই প্রস্তুতিতে এবারও মনে হচ্ছে ব্যবসা বাণিজ্য খুব ভালো হচ্ছে। আমার কাছে অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর। আমরা যেটা দেখি মুভি সিনেমায় তার থেকেও বেশি সুন্দর। এবারের কার্নিভাল উৎসবে রঙিন মুখোশ, ভেনিসীয় পোশাক, নৌ প্যারেড, ডিজে সেট, কনসার্ট, শোভাযাত্রা, আলোকসজ্জা এবং মজাদার খাবারের সমারোহে হয়ে উঠেছে বিনোদনের অন্যতম মাধ্যম। শুধু ভেনিসের নয়, বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের আকর্ষণীয় কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে এটি। সময় সংবাদ, ইতালি। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। যুক্তরাষ্ট্র সহায়তা কমালেও ইউক্রেনের পাশে থাকবে ইউরোপ। রুশ হামলার 3 বছর পূর্তিতে কিয়েভ সফরে বিভিন্ন দেশের নেতা। শিগগিরই সংঘাত বন্ধের আশা ট্রাম্প ম্যাখোর। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি বিমান হামলা। হামাসের বিরুদ্ধে রকেট নিক্ষেপের অভিযোগ। পশ্চিম তীরেও আগ্রাসন অব্যাহত। এবং ইরানের তেল রফতানি শূন্যের কোটায় নামিয়ে আনতে কঠোর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের। 30টি কোম্পানির ওপর অবরোধ আরোপ। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।